সুধীমণ্ডলী, স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিষয় নিয়ে বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে। এই অনুষ্ঠান আপনারা বৈশাখী টেলিভিশনের পর্দায় ছাড়াও ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও দেখতে পাচ্ছেন। আজ আমরা এই অনুষ্ঠানে আলোচনা করতে চাই একটু ভিন্ন বিষয় নিয়ে, ক্রিকেট নিয়ে। আপনারা জানেন দেশে এখন জাতীয় দল এবং নারী ক্রিকেট দল দুটো দলেরই খেলা চলছে এবং এই ক্রিকেট খেলা নিয়ে আমাদের মধ্যে যেমন হতাশা আছে, আশা আছে। কখনো ভালো খেললে আমরা আনন্দিত হই, খারাপ খেললে মন খারাপ হয়। এই বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমার সঙ্গে যোগ দিয়েছেন দুজন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক, ক্রীড়া লেখক, ক্রীড়া সংগঠক। তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আমার ডানে প্রথমে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক এবং সংগঠক খন্দকার জামিল উদ্দিন, এবং রয়েছেন ক্রীড়া লেখক, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আলোচনা শুরু করবার আগে একটু দেখে নেব আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান প্রধান সংবাদ শিরোনাম। বুয়েটে আজকেও ক্লাস পরীক্ষা হয়নি, আদালতের রায়ে ছাত্র রাজনীতির জয় হয়েছে বলেছে ছাত্রলীগ। বুয়েটে ইতিবাচক রাজনীতি চর্চা করবে। ঢাকা সিলেট মহাসড়কে উন্নয়ন ও সংস্কার চলছে, অন্তত 40টি স্থানে ঈদযাত্রায় যানজট হবার আশঙ্কা আছে, প্রতিকারের পদক্ষেপও। চলতি অর্থ বছরে দেশের জিডিপির প্রবৃদ্ধি হবে 5.6%, বলছে বিশ্বব্যাংক। আসছে বাজেটে সহায়তা করবে এডিবি, জানিয়েছেন অর্থমন্ত্রী। দেশকে ভিক্ষুকের দেশে পরিণত করার চেষ্টা চলছে, মন্তব্য বিএনপি নেতা রিজভীর। মানুষের মধ্যে কোনো হাহাকার নেই, দাবি পররাষ্ট্রমন্ত্রীর। এবং সমাজে অধিকাংশ মানুষ দুর্নীতিকে দুর্নীতি মনে করে না, বলেছেন দুদক চেয়ারম্যান। দুর্নীতির বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ করার আহ্বান। আপনারা দুজনেই ক্রিকেটের মানুষ, খেলার মানুষ। আমি অতি নগণ্য সাধারণ দর্শক। আমরা বাংলাদেশের ছেলেমেয়েরা ভালো খেললে আমরা আনন্দিত হই দর্শক হিসেবে, আমাদের মনে আশা জাগে। আবার খারাপ খেললে মন খারাপ হয়, তারপরও আশা নিয়ে বেঁচে আমরা থাকি, হতাশা থেকে মুক্ত থাকার চেষ্টা করি। কিন্তু এই আশা জেগে রবে আর কতদিন? খন্দকার জামিল উদ্দিন, আপনার কাছ থেকে যদি আলোচনাটা শুরু করি। ধন্যবাদ আপনাকে। আসলে ক্রিকেট আমাদের এমন একটা খেলা বাংলাদেশে, যে এই খেলাকে নিয়ে আমাদের প্রত্যাশাটা অনেক অনেক বেশি অন্য খেলাধুলার চাইতে। কারণটা কি? কারণটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল লেভেলে এই একটা খেলায় আমরা কিন্তু বেশ সুনাম অর্জন করেছি। সেই 2007-এর ওয়ার্ল্ড কাপ থেকেই কিন্তু আমাদের ক্রিকেটের উত্থানটা শুরু। তো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই উপমহাদেশের 4টা দেশে ক্রিকেট কিন্তু অনেক মানুষ অনেক বেশি পছন্দ করে। সুতরাং প্রত্যাশার চাপটাও কিন্তু অনেক বেশি থাকে। যেহেতু আপনি যখনই কোনো জিনিসে একটু ভালো করবেন, প্রত্যাশার পারদটা কিন্তু আস্তে আস্তে চড়বে। সুতরাং আপনি পারফরমেন্সটা যদি ওই প্রত্যাশার পারদের সঙ্গে আস্তে আস্তে আপনি নিজে উপরে উঠাতে না পারেন, তাহলে কিন্তু হতাশাটা বাড়তেই থাকবে। হ্যাঁ, একটা সময় কিন্তু আমাদের পারফরমেন্সটা একটা গ্রাফ পর্যন্ত, আপনি 2015 সালের কথা যদি চিন্তা করেন, ওই বছর 15-16 আমরা কিন্তু ঘরের মাঠে, ঘরের বাইরের মাঠে আমরা কিন্তু বেশ ভালো পারফর্ম করেছি। কিন্তু তারপরেই আস্তে আস্তে আবার গ্রাফটা একটু, বিশেষ করে গত কয়েক বছরে সাদা বলের ক্রিকেটে, অর্থাৎ ওয়ানডে ক্রিকেটে, টি20টা না, ওয়ানডে ক্রিকেটে আমরা বেশ ধারাবাহিক দেশি বিদেশি কিন্তু ভালো করছিলাম গত এক বছর ওয়ার্ল্ড কাপের আগ পর্যন্ত। সাকিব তামিমের ঘটনাটার, এই হাতুরা সিং আসলো, সাকিব তামিমের এই যে ঘটনাগুলো সবাই সেটা জানে, ক্রিকেট দর্শক যারা আছে সবাই এই ব্যাপারে ওয়াকিবহাল। এটাতে কিন্তু আমাদের ভারসাম্যটা ওয়ানডে ক্রিকেটেও কিন্তু একটা বড় ধাক্কা খেলো, যেটা আমরা ওয়ার্ল্ড কাপে যে আমরা নেদারল্যান্ডের মতো টিমের কাছেও হারলাম। তার মানে কি, আমাদের দর্শকদের যে একটা প্রত্যাশা ছিল, কারণ ওয়ার্ল্ড কাপের আগ পর্যন্ত কিন্তু বাংলাদেশ কিন্তু এই ওয়ার্ল্ড কাপে আমরা কিন্তু গেছি বিশ্বকাপে থার্ড হয়ে, কিন্তু আমরা কোয়ালিফাইংয়ে থার্ড হয়ে কিন্তু বিশ্বকাপে অংশ নিয়েছি। সুতরাং স্বাভাবিকভাবেই প্রত্যাশার পারদটা অনেক বেশি উপরে চলে গেছিল। কিন্তু এই বিভিন্ন রকম দ্বন্দ্বের কারণে, বিভিন্ন রকমের ইন্টারনাল রাজনীতির কারণে, প্লেয়ারদের দ্বন্দ্বের কারণে আমরা ওয়ার্ল্ড কাপে সে আশানুরূপ পারফরমেন্স কিন্তু করতে পারি নাই। সুতরাং আবার আমরা একটা ধাক্কা খেয়েছি। আবার নতুন কিছু প্লেয়ার হচ্ছে, মাহমুদুল্লাহকে নিয়ে বিতর্ক, মাহমুদুল্লাহ ভালো পারফরমেন্স করে তাকে আবার দলে নিতে হয়েছে। এরপরেই আমাদের এই শ্রীলঙ্কা সিরিজ, সেখানে আমরা টি20 সিরিজটা হেরেছি, ভালো হেরেছি, ওয়ানডে সিরিজটা জিতেছি। কিন্তু টেস্টে যেইটাতে আসলে যেটা হলো সবচেয়ে অভিজাত ক্রিকেটের যেটা সবচেয়ে এলিগেন্ট ফর্ম,
সেই টেস্ট ক্রিকেটে কিন্তু আমরা আসলে কখনোই কোনো ভালো অবস্থানে কিন্তু ছিলাম না। সুতরাং সব মিলিয়ে মোটা দাগে যদি বলি, তাহলে যেভাবে প্রত্যাশার পারদটা উঠেছে, আমাদের প্লেয়ারদের পারফরমেন্সের গ্রাফটা সেভাবে উঠে নাই। ভালো বেশ কিছু সম্ভাবনাময় প্লেয়ার আছে, আপনি দেখবেন অনেকের নাম আপনি বলতে পারবেন, কিন্তু তাদের পারফরমেন্সেরই সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, পঞ্চপাণ্ডব যাদেরকে বলি, মাশরাফি, তাদের যে রিপ্লেসমেন্টগুলো আসতেছে, তাদের পারফরমেন্সের কনসিস্টেন্সি আমরা দেখতে পাচ্ছি না এখনও পর্যন্ত, যার জন্য কিন্তু হতাশাটা আসলে বাড়ছে। এই পারফরমেন্সটা এরা যদি কনসিস্টেন্টলি পারফরমেন্স করে, শান্ত, লিটন, তাওহিদ হৃদয়, মাহমুদুল হাসান, জাকির, এরা যদি কন্টিনিউয়াস কনসিস্টেন্ট পারফরমেন্স করে, আপনি দেখবেন প্রত্যাশার পারদটা আবার ভালো হবে। এখন কবে কখন এই কনসিস্টেন্ট পারফরমেন্সটা করবে, এটা হচ্ছে বড় প্রশ্ন। এই জায়গাটায় যদি আমরা সমাধান দিতে পারি, আমার মনে হয় যে আবারও আমাদের প্রত্যাশাটা বাড়বে, আবারও আমরা আনন্দের জোয়ারে, খুশির জোয়ারে ভাসবো। ধন্যবাদ। মোস্তফা মামুন, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পথ চলা তো 2 যুগ, কম সময় না, অনেক দীর্ঘ সময়, যে কোনো কাজের জন্য একটা লম্বা সময়। এই লম্বা সময়ে যেটা খন্দকার জামিল উদ্দিন বলছিলেন যে আমরা ভালোও করেছি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে, খারাপও করেছি, কিন্তু 24 বছর পর এখন দেখা যাচ্ছে যে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের গ্রাফ যেটা বলছিলেন সেটা নিম্নমুখী। এই নিম্নমুখী গ্রাফ শুধুমাত্র কি ধারাবাহিক খেলোয়াড়রা ধারাবাহিকতা রক্ষা করতে পারছে না, সেটাই না আরও অন্য কোনো কারণ দেখেন আপনি একজন এই ক্রিকেটের মানুষ হিসেবে? ক্রিকেটের মানুষ বলাটা আসলে কতটা নিজেদের দাবি করা যায় সেটা একটা, হ্যাঁ, আমরা যারা ক্রিকেটটাকে ফলো করি, ক্রিকেটটাকে কাছ থেকে দেখি, তারা যদি ক্রিকেটের মানুষ হয়, তবে আমরা ক্রিকেটের মানুষের জন্য ক্রিকেট আসলে আমাদেরকে, সেই মানুষগুলোকে খুব বেশি আসলে মাঝে মধ্যেই হতাশ করেছে এবং আমাদের প্রত্যাশা আসলে মেটেনি, এখন আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে আমাদের প্রত্যাশার জায়গাটাও আসলে ঠিক ছিল না মনে কি আমরা আসলে ক্রিকেটটাকে খুব সায়েন্টিফিক্যালি আমরা দেখিনি, খুব বৈজ্ঞানিকভাবে, বা ক্রিকেটটাকে আমরা হৃদয় দিয়ে দেখেছি, মাথা দিয়ে দেখিনি, আবেগ দিয়ে দেখেছি, হ্যাঁ, আবেগ দিয়ে দেখেছি। তো ফলে আমাদের আবেগটা কাজ করেছে এবং আবেগের বলে আমরা অনেকের পরে ভুল অঙ্ক করেছি। যেমন এই যে বাংলাদেশ খুব খারাপ করেছে, পরশুদিন একটা টি-20 ম্যাচে আয়ারল্যান্ডকে হারাক, সঙ্গে সঙ্গে আমাদের মনে হবে সব ঠিকঠাক, এবং এটা হচ্ছে সাধারণ দর্শকের হিসাব। সাধারণ দর্শক, তাই আপনি যেটা বললেন এই ভালো এই খারাপ, আপনি সাধারণ দর্শক বা আমি সাধারণ দর্শক, আমরা দেখবো, ভালো লাগবে, হাততালি দিব, চলে যাবো, বাসায় ঘুমায় যাবো, শেষ, আমার 10 টাকা আছে আমি। কিন্তু আমাদের এই সাধারণ দর্শকদের যে চিন্তা, এই চিন্তা আমার মনে হচ্ছে আমাদের ক্রিকেট প্রশাসন বা ওভারঅল ক্রিকেট সংস্কৃতি এটা দ্বারা পরিচালিত হয়েছে। এইখানেই হচ্ছে বেসিক প্রবলেম। এটাও হচ্ছে কি, ধরেন এর ফলে আমরা যেটা করেছি, আমরা যখনই আমরা ক্রিকেটে কোনো প্রবলেম হয়েছে, আমরা তারপরেই চেষ্টা করি যেটা মেরামতটা কি, মেরামতটা হচ্ছে নিজেরা আয়নার দিকে তাকাই নাই, আয়নাটা ঢেকে ফেলে আমরা কী করেছি, আমরা আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, অমুক তমুকের সঙ্গে একটা খেলা করে আবার একটা জয়ের জায়গা তৈরি করে আগেরটা ভুলে দিয়েছি। এই যে মানুষকে ভোলানোর চেষ্টা বা নিজেরা ভুলে থাকার এই যে চেষ্টা, এইটা আসলে আপনাকে কোনো সমাধানের দিকে পৌঁছাবে না। এটা আপনাকে মাঝে মধ্যে একটা বেলুনের মতো করে একটা বেলুন তৈরি হবে এবং আবার সেই বেলুনটা ফাটবে। বেলুন যখন ফাটবে তখন সবাই হাহাকার করবে, বেলুন যখন ফুলবে তখন সবাই হাততালি দেবে। ফলে এই হাততালি এবং হাহাকার এই দুটোর মাঝখানে আসলে আমাদের অবস্থান। আমার যেটা মনে হয়, আমরা কখনোই আমাদের ক্রিকেটটাকে আসলে আমরা কখনোই কেউ তাকাই নাই, নবডি, আমরা প্লেয়াররা আমরা দেখি না, আমরা কর্মকর্তারা তো বটেই, তারা তো তাকান না। আমরা যারা ক্রিকেট পণ্ডিত, তারাও আসলে খুব বেশি চিন্তা করি না, তারাও আসলে বছরের পর বছর ধরে একই রকমভাবে কথা বলে যায়। আমরাও যে খুব বেশি জায়গাটাকে ধাক্কা দিতে পেরেছি তাও কিন্তু নয়। আমাদের যারা ক্রিকেট সংস্কৃতির লোক, ক্রিকেট পাণ্ডিত্য যারা করেন, তো সব কিছু মিলিয়ে ক্রিকেট খেলাটাকে আমার কাছে মনে হয় যে ক্রিকেট খেলাটা আমাদের হাতে পড়ে, একটা ভুল হাতে পড়েছে, ভুল জায়গায় পড়েছে ক্রিকেট। এবং ক্রিকেট খেলাটা বাংলাদেশের মতো আমার ধারণা এত বেশি এইখানেও একটা পরস্পরিতা আছে। এমনি কিন্তু মনে হয় যে বাংলাদেশ খুবই ক্রিকেট প্রেমী জাতি, ফলে আমার এই কথাটা নিশ্চয়ই আপনি রিলেট করতে পারছেন না। তা আমার কাছে মনে হয় ক্রিকেট খেলার স্পিরিটটা, ক্রিকেট খেলাটা এখানে মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে। কীভাবে আক্রান্ত হয়েছে? প্রথমে ক্রিকেটের স্পিরিটটাকে আমরা নিতে পারিনি। ক্রিকেটের স্পিরিটের যে অনেকগুলো জায়গা আছে, সেটা হচ্ছে অ্যাপার্ট ফ্রম উইনিং আরও অনেকগুলো জায়গা আছে ক্রিকেট তৈরি করে, সেই জায়গাটা কেন তৈরি হলো না? সেই জায়গাটা তৈরি হলো না কারণ ক্রিকেটের মধ্যে আমরা রাজনীতি ঢুকিয়েছি, ক্রিকেটের মধ্যে আমরা ব্যবসা ঢুকেছি। জামিল ভাই যেটা শুরু করছিলেন, আমরা সবাই কিন্তু এটা কথাটা বলি যে ক্রিকেট ছাড়া আমাদের কিছু নাই। এই যে ক্রিকেট ছাড়া আমাদের কিছু নাই, তার ফলে সব কিছুকে ক্রিকেট দিয়ে সমাধানের এই যে চেষ্টা,
ধরেন আমরা আমাদের ভারতের সঙ্গে খেলা হলে খেলাটাকে ক্রিকেট থাকে না, কারণ ক্রিকেট যারা নিয়মিত ফলো করে তাদের বাইরে আরও অনেক মানুষ ঢুকে যায়। কোনো সমস্যা নেই, বাংলাদেশে খেলা তারা তো ঢুকবেই বাংলাদেশ যাবে, ফলে খেলাটার বাংলাদেশ ভারত ক্রিকেট ম্যাচ না থেকে অনেক বেশি বাংলাদেশ ভারত লড়াই হয়ে ওঠে। এবং সেই লড়াইটা কি, এইটা দিয়ে রাজনৈতিক সমস্যার সমাধান করতে হবে, এটা দিয়ে গঙ্গার পানি আনতে হবে, ক্রিকেটে জিতে বদলা নিতে হবে। পাকিস্তানের সঙ্গে খেলা হলে সেই 71 চলে আসে, ইংল্যান্ডের সঙ্গে খেলা 200 বছর আগে ব্রিটিশ শাসনের বদলা, অস্ট্রেলিয়া, মানে সব কিছু মিলিয়ে আপনি দেখেন খেলাটা কিন্তু সেকেন্ডারি হয়ে যায়। আবার দেখেন যেহেতু আমাদের সেরকম কোনো ইন্টারন্যাশনাল লেভেলের স্টার নাই, ফলে সবাই ছোটে সাকিবের পিছনে, এবং সাকিব এই ছোটাছুটিতে সাকিব হ্যাজ বিকাম মোর দেন দ্য টিম, লার্জার দেন দ্য টিম। সাকিব প্র্যাকটিসে আসে না, সাকিব এমপি হয়ে যাচ্ছে, মাশরাফি এমপি হয়ে যাচ্ছে। এটাও দেখেন কত বড় একটা, তারা প্লেয়ার, দে আর প্লেয়িং ফর ন্যাশনাল টিম, প্লেয়িং ফর, তারা হয়ে গেছে এমপি। তো সে সংসদে যাবে না, খেলবে, ফোকাসটা কোন দিকে থাকবে? একটা দেশের ন্যাশনাল টিমের কি মকারি, ওই মেরিটে মকারি? অবশ্যই তার অধিকার আছে, কিন্তু সেটা কখন? সেটা নিশ্চয়ই রিটায়ার করার পর। সময় তো আছে, সে হয়তো সেটা ইভেন ইউ হ্যাভ দ্য চান্স টু ডু ইট, আমরা কিন্তু সেটা অ্যালাউ করেছি। অ্যালাউ করার ফলে যখন আপনি এটা করছেন, তার মানে আপনি টিম, আপনার ন্যাশনাল টিম, আপনি এটা গুরুত্ব দিচ্ছেন না। আপনি রাদার আপনার ক্রিকেটকে ব্যবহার করে, ঠিক শব্দটা তো ঠিক হবে না, ক্রিকেটের মাধ্যমে যে যা অর্জন করতে পারে সবাই ক্রিকেট থেকে সেটা নেওয়ার চেষ্টা করেছে। ফলে ক্রিকেট হয়ে গেছে এমন একটা অনাথ জিনিস যে সবাইকে দিচ্ছে, সবাই নিচ্ছে, খাচ্ছে, শেষ পর্যন্ত কঙ্কালটা পড়ে থাকছে। এবং আমি এটা বলছি চিন্তার জায়গা থেকে। ফলে ক্রিকেটের কাছে আপনি কেন এক্সপেক্ট করবেন আমাদের প্লেয়াররাকে, তারাও কি তাদের জায়গা দায়িত্ব পালন করে? আপনি দেখেন, ধরেন আমরা অনেক কথা বলি যে আমাদের সুযোগ সুবিধা নাই, ইত্যাদি ইত্যাদি, ইনফ্রাস্ট্রাকচার নাই, ডেভেলপমেন্ট নাই, সব বাদ দিলেও প্লেয়ার হিমসেলফ হিজ দ্য রেসপন্সিবিলিটি। আপনি দেখবেন মফস্বলে ধরেন একটা প্লেয়ার, একটা সাধারণ প্লেয়ার, কোনো কোচিং টোচিং আছে, খেলা শিখেছে, ভালো খেলছে, তার দলের 2 উইকেট পড়ে গেছে, নিশ্চয়ই সে তখন লিটন দাসের মতো শট খেলবে না। আর যদি সে লিটন দাসের শট খেলেছে, কোনো ন্যাশনাল টিমে আসবে না। কিন্তু আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার দিনের শেষ ভাগে 2 উইকেট পড়ে গেছে, তখন একটু শট খেলে এবং সে তারপর টেস্টে চান্স পায়, আবার খেলবে। তা কেন? কারণ হচ্ছে কি, আমাদের দেশে আরেকটা জিনিস চালু হয়েছে, স্টার কালচার। প্লেয়াররা যেহেতু যে স্টার নাই, ফলে প্রত্যেকটা প্লেয়ার স্টার। এবং আমাদের এর সঙ্গে সোশ্যাল ডায়নামিক্সটা দেখতে হবে, ফেসবুক পেজ, ফলোয়ার গ্রুপ, এদের চাপ, এইসব চাপ দ্বারা কিন্তু আমাদের এই চাপ দ্বারা কিন্তু আবার আমাদের যারা পলিসি মেকার, তারা কিন্তু প্রভাবিত হন। তারা কিন্তু আপনি গত 10-12 বছর দেখুন হার্ড অ্যান্ড বোল্ড ডিসিশন নাই। এবং এখানে খুব মজার বিষয় দেখেন, আমাদের যখন পাবন ভাই প্রথম সভাপতি হয়েছিলেন, তিনি কিন্তু কিছু বোল্ড ডিসিশন নিতে চেয়েছিলেন। সেই বোল্ড ডিসিশনের ঠেলায় এমন বেশি আক্রান্ত হলেন তিনি, নানান দিক থেকে উনি সরে আসলেন। এখন এই আক্রান্ত উনি কেন হলেন? কারণ আক্রমণটা উনি নিজে নিয়েছেন। ফেসবুকে কি লেখা হচ্ছে, অমুক কি বলছে, এটা তার প্রশাসক চলবে না, প্রশাসক চলবে তার চিন্তা মতো ক্রিকেট বিজ্ঞান। কিন্তু হয় কি, আপনার ক্রিকেট চিন্তার মধ্যে যদি দূরদর্শিতা না থাকে, পিছনে যদি বিজ্ঞান না থাকে, এটা যদি ভাবনা দ্বারা তৈরি না হয়, তখন আপনার ওই হাওয়া টাওয়া দিয়ে চলতে হবে। ফলে পুরো জিনিসটার মধ্যে একটা হাওয়া। তো এইদিকে হচ্ছে আরেকটা দেখেন, রাজনীতি। আমাদের ক্রিকেট বোর্ড কীভাবে তৈরি হয়? মূলত রাজনৈতিকভাবে তৈরি হয়। আগে ক্রিকেট বোর্ড সরাসরি রাজনৈতিক নিয়োগ হতো, এখন নির্বাচন হয় বটে, কিন্তু সেখানে রাজনৈতিক শক্তি দেখবেন যে অমুক মেয়র, তমুক এমপি, তমুক হুইপ, এরা একদল। আরেক দল হচ্ছে অমুক গ্রুপের ডিরেক্টর, তমুক গ্রুপের এই অমুক ডিরেক্টরের ছেলে, অমুক গ্রুপের কোম্পানির ছেলে। তারাও কিন্তু কোনো সমস্যা নেই আসতে, কিন্তু তারা ক্রিকেটিং প্রসেসের মধ্যে দিয়ে আসতে হবে। আপনি যখন ক্রিকেট সংগঠক হবেন, তখন তার মধ্যে আসতে হবে। কিন্তু এইটা আবার হয়তো ব্যারেজ অফ কনভিনিয়েন্স। কীরকম? ধরেন আপনি ক্রিকেট বোর্ডে যদি 5 জন বড় ব্যবসায়ী থাকে, 5 জন বড় রাজনীতিক থাকে, তাহলে ক্রিকেট বোর্ডের নেতৃত্বটা পরিচালনা করা সহজ হয় আমাদের দেশে সাকসেস অনুযায়ী। ফলে সবগুলা শক্তি কেন্দ্র এক হয়েছে, তার সঙ্গে গ্ল্যামার যোগ হয়েছে, তার হচ্ছে অর্থনৈতিক, তারপর হচ্ছে সম্প্রচার, বিশ্ব সম্প্রচার, ব্যবসা, সব কিছু মিলিয়ে এই এত কিছুর হারালে ক্রিকেটের যে ভাবনা, ক্রিকেটের যে চিন্তা, তার পিছনে সেগুলো হয় না। সত্যিকারের সংগঠকরা নাই, তারা আসতে পারবে না, কোনো ওয়ে নাই। সত্যিকার যে ধরেন ক্রিকেট নিয়ে চিন্তা করে, ক্রিকেট নিয়ে ভাবে, আমার কথা হচ্ছে সব থাকবে, ব্যবসায়ীরা থাকবে, রাজনীতিকরা থাকতে পারে, সমস্যা নাই। কিন্তু তার মধ্যে ক্রিকেট সংগঠকটা মূল চরিত্র থাকতে হবে। প্লেয়াররা বিনোদন করবে, শোরুম উদ্বোধন করবে, এই সেই, কিন্তু ক্রিকেট খেলাটা তার প্রধান বিষয় থাকতে হবে। সমস্যা হচ্ছে অন্য সেকেন্ডারি জিনিসগুলোর প্রাধান্য পাচ্ছে বেশি, ফোকাসটা ক্রিকেটে থাকতে হবে। খন্দকার জামিলউদ্দিন, এই যে ক্রিকেট শুধু ক্রিকেটের মধ্যে সীমাবদ্ধ নয়, এখানে রাজনীতি ঢুকেছে, এখানে ব্যবসা ঢুকেছে। রাজনীতি এবং ব্যবসা ক্রিকেটের কতটা ক্ষতি করছে, এবং এটা কেন এই রাজনীতি এবং ব্যবসা ক্রিকেটকে আচ্ছন্ন করে ফেললো, ছাপিয়ে গেল? আসলে যেটা মুস্তফা ভাই, মামুন ভাই একেবারে খুবই কিন্তু খোলাসা করে বলেছেন যে এর মধ্যে রাজনীতি ঢুকছে, ব্যবসা ঢুকছে, সবই ঢুকছে। কিন্তু সমস্যাটা হয়ে গেছে, ফোকাসটা ক্রিকেট থেকে সরে গেছে, ব্যবসাটা ফোকাস হয়েছে, রাজনীতিটা ফোকাস হয়েছে। উনি বললেন যে প্রকৃত
ক্রিকেট সংগঠক যারা তারা ঢোকার সুযোগ পাচ্ছে এক্স্যাক্টলি, আমি ওই জায়গায় আসছিলাম যে এই দায় কি শুধু খেলোয়াড়দের, এখানে সংগঠক, বোর্ড, আপনি তো বোর্ডের ছিলেন একসময় দীর্ঘ সময়। না, খেলোয়াড়দের তো এটার সাথে কোনো সম্পৃক্ততা নাই। খেলোয়াড়রা তাদের যে আবার যে চারিত্রিক বৈশিষ্ট্যের কথা এতক্ষণ মামুন ভাই বললেন, তারাও কিন্তু তাদের ফোকাসটা ক্রিকেট থেকে অন্যদিকে সরে গেছে। তারা একটা স্টার ইমেজ নিয়ে চলে, যেটা বললেন শোরুম উদ্বোধন, সবই ঠিক আছে, এগুলি সবই করতে হবে, বাট মূল ফোকাসটা থাকবে ক্রিকেটে। কারণ আপনি যদি ক্রিকেটটাই ভালো না খেলেন, আপনি তো কয়েকদিন পরে আপনাকে শোরুম উদ্বোধন করতে কেউ ডাকবে না। সুতরাং আপনাকে ওই স্টার ইমেজ নিয়ে চলতে হলে পারফরমেন্সটাও স্টারের মতো পারফরমেন্স হতে হবে, তা না হলে আপনি কিন্তু কিছুদিন পরে কিন্তু হারিয়ে যাবেন, আবার আপনার জায়গায় আরেকজন আসবে। এখন এই স্টার ইমেজ নিয়ে আপনি কতখানি স্টার পারফর্ম করলেন সেটাতে আপনার ফোকাসটা কনসেন্ট্রেট করতে হবে, তা না হলে তো আপনি মূল জায়গা থেকে সরে যাচ্ছেন। এখানে যদি আপনি এখানে ঢুকে, আমি একজন সংগঠক, আমি রাজনীতি করি, ঠিক আছে, আমি বোর্ডে আসতাম, আমি আসতেই পারি, আমি ক্রিকেট ভালোবাসি, ক্রিকেট পরিচালনা করতে চাই, সবারই অধিকার আছে, সবারই সুযোগ পাওয়া উচিত। সুযোগটা আপনি কীভাবে কাজে লাগালেন, ক্রিকেট প্রশাসনের ক্ষেত্রে আপনি সুযোগটা কি ক্রিকেট প্রশাসনকে কেন্দ্র করে আপনার ফোকাসটা থাকলো, ক্রিকেটের ডেভেলপমেন্টের উপরে ফোকাসটা থাকলো, নাকি এটাকে কেন্দ্র করে যে ব্যবসাগুলো আছে সেখানে আপনার ফোকাসটা বেশি থাকলো? তারপরে যে ইন্টারন্যাশনালি আপনি যে কোচিং স্টাফ সিলেক্ট করছেন সেটা কতখানি আইডিয়ালি বাংলাদেশের সঙ্গে যাচ্ছে, সেখানে কিছু ব্যাপার স্যাপার আছে। এগুলি আপনি কখন ইয়ে করতে পারবেন? যখন মামুন ভাই যেটা বলছিলেন যে প্রকৃত ক্রিকেট সংগঠকরা যারা এই খেলাটাকে ফলো করে, বোঝে, দীর্ঘদিন যাবৎ এই খেলাটার সঙ্গে জড়িয়ে আছে, তারা যদি এখানে তাদের রোলটা প্লে করতো, তাহলে কিন্তু এই জায়গাগুলোকে তারা সমাধান করতে পারত, ফোকাসটা কিন্তু ক্রিকেট থেকে সরে যেত না। কিন্তু ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে যেটা আসলে আর বারবার বলার অবকাশ নাই, মামুন ভাই অলরেডি বিস্তারিতভাবে বলেছেন। মূল জিনিসটা হচ্ছে আমাদের ফোকাসটা ক্রিকেট থেকে, মনে হয় আমরা ক্রিকেটের ফোকাসটা রাখতে পারছি না, কনসেন্ট্রেশনটা ক্রিকেট থেকে সরে গেছে, অন্য জিনিসগুলো ক্রিকেট ফোকাসের উপরে চলে গেছে, ফোকাস হয়ে গেছে আমি আজকে রাজনীতি করি, ক্রিকেট সবাই ছাড়া বাংলাদেশ ক্রিকেট জনপ্রিয়, সো আমাকে ক্রিকেট বোর্ডে ঢুকতে হবে। মাঠে সাকিব আল হাসান নামে নাই, নেমেছেন এমপি সাহেব, এরকম এটা তো আর বলার অপেক্ষা রাখে না। সাকিব অবশ্যই রাজনীতি করতে পারে, অবশ্যই তার অধিকার আছে, কিন্তু কখন? আমরা ভারতেও কিন্তু দেখেছি, ভারতে ক্রিকেট অনেক স্টার আছে, পার্শ্ববর্তী দেশে ভারতে অনেক স্টার আছে, কিন্তু তারা কিন্তু খেলা চলাকালীন কেউ কিন্তু পলিটিক্সে নিজের নাম লেখায় নেই, যখন সে ন্যাশনাল টিমে খেলছে। যেটা মামুন ভাই বারবার বলছিলেন যে আমি এখন রাজনীতি করব না ক্রিকেট খেলবো না কি করব, ফোকাসটা তো রাজনীতি যখন আপনি নামবেন তখন কিন্তু আপনার এলাকার প্রতি একটা কমিটমেন্ট আছে, কারণ ওই এলাকার এমপি আপনি, ওই এলাকার উন্নয়ন, ওই এলাকার মানুষের জনগণের ভালো মন্দ সব কিছু কিন্তু আপনাকে দেখতে হবে অ্যাজ অ্যান এমপি। তো ওগুলি যখন আপনি করতে যাবেন আপনার ফোকাসটা ক্রিকেট থেকে সরে যাবে, সেটাই স্বাভাবিক। সুতরাং এই জিনিসগুলোকে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, যে আমাদের মূল জিনিসটা হবে যে পাইপলাইন যেটাকে আমরা বলি, সেই পাইপলাইনে ক্রমাগত ভালো প্লেয়ার সরবরাহ করা। আজকে আপনি বলেন, আজকে এখনও পর্যন্ত 2-3 জন ক্যারিয়ারের শেষ লগ্নে আছে, মাশরাফি তো অলরেডি আর খেলেন না, মুশফিক তামিম T20 থেকে রিটায়ার করেছেন, একটা ফর্ম খেলছেন না, মাহমুদুল্লাহ টেস্ট ম্যাচ খেলছেন না, এবং আর 1-1.5 বছর পরে হয়তো কেউই, সাকিব হয়তো খেললেও খেলতে পারে, বাট আই মিন ডাউট, কারণ সে যেভাবে পলিটিক্সে জড়িয়ে গেছে সেও তার কেরিয়ারকে দীর্ঘায়িত করতে পারবে কি না, আই মিন এভরি ডাউট। এই ছেলেগুলো যখন চলে যাবে আপনি তাদের রিপ্লেসমেন্ট কাদেরকে ভাবছেন, কারা হবে এদের রিপ্লেসমেন্ট, সেই প্লেয়ারগুলো কারা? এরকম কতগুলো প্লেয়ার পাইপলাইনে আছে হু ক্যান রিপ্লেস দেন। এই জিনিসটা, এই পাইপলাইনটা কি আপনার আছে? এই পাইপলাইনে কি সেই কোয়ালিটির প্লেয়ার আপনি দিতে পেরেছেন? পারেন নাই। কেন পারেন নাই? কারণ আপনার ফোকাসটা ক্রিকেটে ছিল না, মেইন ফোকাসটা অন্যদিকে ছিল। সুতরাং এই জিনিসগুলো আমাদেরকে আসলে আমাদের হতাশাটা ক্রমাগত বাড়িয়ে দিচ্ছে, সেটাই হচ্ছে ব্যাপার। জি, ধন্যবাদ। আমরা আলোচনার একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর আবার আসবো মোস্তফা মামুন আপনার কাছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জিরো আওয়ার, আমরা ফিরছি ছোট্ট একটা বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন।
বিরতির পর আরো একবার স্বাগত জিরো আওয়ারে। আমরা আলোচনা করছিলাম ক্রিকেট খেলা নিয়ে। মোস্তফা মামুন, আপনার কাছে আসতে চাই, এই যে খেলোয়াড়দের বিশেষ করে জাতীয় দলে যারা এখনও খেলছেন তাদেরকে রাজনীতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া অথবা রাজনীতিতে নিয়ে যাওয়া অথবা নিজেদের উদ্যোগে যাওয়া, এটা বোর্ড কেন, যে তারা তো জানে যে এটা রাজনীতিতে যদি যায় তাহলে ফোকাসটা, আপনার বারবার দুজনে যেটি বলছেন যে ক্রিকেট থেকে সরে গেছে অন্য জায়গায় গেছে, তো বোর্ড তো জানতো যে এরকম যদি তারা রাজনীতিতে যায় তাহলে তো ক্রিকেট খেলাটা ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং সেটাই হচ্ছে। চলমান শ্রীলঙ্কার সঙ্গে যে টেস্ট সিরিজ দেখছেন যে ইতিহাসে সর্বোচ্চ রান করে এখন বাংলাদেশকে সেই রানের পাহাড় টপকানোর দায়িত্ব দেওয়া হয়েছে, এবং সেটা শেষেও পঞ্চম দিনে মাত্র 3 উইকেট রয়েছে। এই যে জেনে শুনে বুঝে খেলোয়াড়দের জাতীয় দলে যারা খেলছেন তাদেরকে রাজনীতিতে ঠেলে দেওয়ার পিছনে কি বোর্ডের কোনো দায় দেখেন না? কেন দেওয়া হলো এটা? এটা কীরকম, বোর্ড আসলে বোর্ড যে কতটা কি, বোর্ডের সীমানা যে কত ছোট, এটা এর মাধ্যমে আমরা বুঝতে পারি। কারণ বোর্ডের ক্ষমতা নাই আসলে সাকিব মাশরাফিকে আটকানোর ক্ষমতা তার অনেক উপরে, ওইটা বোর্ডের ক্ষমতা এর মধ্যে নাই। এবং যখন বোর্ড একটা জায়গায় অক্ষম হিসেবে প্রমাণ হয়ে যাবে তখন তার গভর্ন করার অথরিটি কমে যায়। যখন আমি আমার একজনকে গভর্ন করতে পারছি না, আপনি যদি আপনার অফিসের একজনকে না পারেন আপনি আর কাউকে পারবেন না। সো দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড ইন আওয়ার ক্রিকেট সিস্টেম। এবং যেটা হচ্ছে, ধরেন আমি এই ওয়ার্ল্ড কাপ ফাইনাল টাইনাল দেখার সময় হঠাৎ করে মনে হচ্ছিল মেসি যখন গোল করলো যে মেসিও তো আগেরবার বুয়েনোস আইরেস 6 আসনে নমিনেশন পায়া এমপি হবে। এখন আমার কেউ একজন যখন আইপিএলে ভালো করে সঙ্গে সঙ্গে আমার মনে হয় যে পুনের একজন প্লেয়ার ভালো করে হচ্ছে পুনে 2 আসনে আগামীবার সে এমপি হবে। ইন্ডিয়াতেও সেই কালচার আছে, আজহারউদ্দিনরা এমপি হয়েছেন, সিধুটিতে অনেকে এমপি হয়েছেন, বাট আফটার লিভিং দ্য গেম, রাইট, এটা আসলে আমি মাঝে মধ্যে আই ফিল সামটাইমস ফানি, হেল্পলেস অ্যান্ড অ্যামেজ যখন আমি এটা ভাবি যে এরকম ঘটনা ঘটছে, একজন না দুজন না, যদি এরকম হতো যে মাশরাফি যেমন ন্যাশনাল টিম লিভ করার পরিবর্তে মাশরাফি এমপি হলো না, নো মাশরাফি হ্যাঁ লিভ করে না, মাশরাফি তো 2019-এ যখন খেললো তখন 2018-তে এমপি হলো, তাই না? 2019 হি ওয়াজ দ্য ক্যাপ্টেন। সো যাই হোক, কেন আসলে আমি এটা বুঝতে পারি না কেন তাদেরকে এমপি হইতে হবে বা করতে হবে, দেয়ার আর লট আদার পিপল। এবং আরেকটা জিনিস দেখেন, একটু অ্যাপার্ট ফ্রম ইফ আই মেক আওয়ার ডিসকাশন রেঞ্জ এ বিট মোর, সেটা হচ্ছে যে এইসব করা কিন্তু আমি এই স্পিরিটের সঙ্গে একমত না যে আপনি খেলোয়াড় ভালো, আপনি ব্যবসায়ী ভালো, আপনি এমপি হবেন। আপনার এমপি তো একটা রাজনৈতিক জিনিস, হ্যাঁ আপনি ব্যবসায়ী কিন্তু আপনি রাজনীতি করে এমপি হন, এবং এটা করার মাধ্যমে কিন্তু ওই এলাকার যে পলিটিশিয়ানগুলো আছে যারা তৈরি হয়েছে মানুষের সেবা করার জন্য, আমরা যেভাবেই দেখি তারা কিন্তু বঞ্চিত হলো। এবং ঠিক এইভাবে কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় আমাদের রাজনীতির লোকরা পিছনের সারিতে চলে গেল। আমি এটা রিলেট করছি ক্রিকেটের সঙ্গে, এবং নানান জায়গা থেকে উড়ে এসে জোরে বসার লোকজন এমপি হলো। তার ফলে কী হলো দেখেন, তার ফলে আজকে সংসদের রাজনীতির স্ট্যান্ডার্ড কোথায়? আজকে রাজনীতি হাউকাও হয়েছে, সত্যিকারের রাজনীতি নাই। কেন এখন রাজনীতি করবে? কারণ সে রাজনীতি করে কিন্তু উপরে যাইতে পারবে না। তাইলে কী করতে হবে? সে যদি পয়সা রোজগার করে ব্যবসা করে আইসে এমপি হইতে পারবে, অথবা সে ক্রিকেট প্লেয়ার হয়ে এমপি হইতে পারবে, অথবা সে গায়ক হয়ে সে এমপি হতে পারে। শুধু কেন, আমাদের নায়ক একজন হয়েছেন, গায়ক হয়েছেন, এরকম, সেটা কিন্তু রাজনীতিতে ক্ষতিগ্রস্ত করে। ঠিক গায়ক হয়েছেন, ফেসবুকের নায়করা হয়েছেন। ফলে আসলে রাজনীতি এটা আসলে একভাবে ক্ষতিগ্রস্ত করছে সামগ্রিকভাবে দেশকে। এখন এখানে ক্রিকেটারদের অংশগ্রহণ আসলে কি ধারণা দেয়, এবং এই ক্রিকেটারদের অংশগ্রহণ অন্যদের চেয়ে একটু আলাদা, যে অন্যরা সরাসরি কোনো সংস্থার সঙ্গে কন্ট্রাক্টেড না, তারা ন্যাশনাল টিমে পারফর্ম করার জন্য তারা ফোকাস না। ওইগুলো যেমন নায়ক অভিনয় করছেন ইন্ডিভিজুয়াল, কিন্তু উনি অভিনয় করতেও পারেন নাও করতে পারেন একজন, ফলে তাদের জায়গাটুকু কিন্তু তারপরে একটু আলাদা। কিন্তু যেহেতু তারা ক্রিকেট বোর্ডের কন্ট্রাক্টেড প্লেয়ার বা ন্যাশনাল টিমে খেলেন, পারফর্ম করছেন, সেই ডিউটি করতে হবে, সেই ডিউটি করতে তারা বাধ্য যতক্ষণ পর্যন্ত ন্যাশনাল টিমে আছেন। ফলে সেই জায়গা থেকে তাদের নিজেদের দিক থেকে আমি মনে করি না যে এটা মোটেও সুবিবেচনা প্রসূত, এটা মোটেও সুবিবেচনা প্রসূত না। যারা তাদের দিয়েছেন যে রাজনৈতিক দল, আমি মনে করি যে তারাও আসলে জিনিসটা খুব বিবেচনা প্রসূত কাজ করেননি। মাঝখানে ক্রিকেট বোর্ড, এখন ক্রিকেট বোর্ড যে বললাম, এখন ক্রিকেট বোর্ড একটা ইন্ডিভিজুয়াল অবস্থান নিতে পারতো। কখন? ওই যে বলছিলাম, ক্রিকেট বোর্ড যদি রাজনৈতিক দ্বারা আবদ্ধ না থাকতো, মুক্ত যদি থাকতো, আর ক্রিকেট বোর্ড যদি ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশন হতো, তাহলে কিন্তু সে এই অবস্থান এই কথাটা বলতে পারতো। ক্রিকেট বোর্ডের আপনি দেখবেন অনেক আলোচনায় সবাই বলেন, আমার পরিচালক যাদের সঙ্গে কথা বলে সবাই বলেন, টিভিতে জিজ্ঞেস করেন, ওনারা কিন্তু জাস্টিফাই করবেন যে না, ক্রিকেটারদের রাজনীতি করা খুবই ভালো, এবং সাকিব এমপি হওয়া
ক্রিকেটের জন্য খুব ভালো হয়েছে। সাকিব এমপি হওয়ার ফলে মানে বাংলাদেশের ক্রিকেটের মুখ উজ্জ্বল হয়েছে। পৃথিবীতে বাংলাদেশি প্রথম দল যাদের রানিং প্লেয়াররা এমপি হয়েছেন, এটা তো বিশ্ব রেকর্ড। আপনি দেখবেন যে আমাদের কর্তারা এখন এইভাবে বলবেন, কারণ তারা এর বিরুদ্ধে যে কথাটা, যে যুক্তি, সেই যুক্তি নয়। সো যে ক্রিকেট বোর্ডের লোকজন নিজেদের অযুক্তিকে, কুযুক্তিকে যাদের জাস্টিফাই করতে হয়, তারা কতটা অসহায়। তো তাদের এই অসহায় তারা আসলে কীভাবে গভর্ন করবেন, কীভাবে রোল করবেন। এবং এইট ইজ নট স্টার্টেড ফ্রম হিয়ার, এটা স্টার্ট হয়েছে অনেক আগে, যখন আমাদের প্লেয়াররা স্টার হয়ে গেল, বড় স্টার হয়ে গেল। এবং এর মধ্যে কোনো ডাইনামিক্স আছে। ধরেন আমাদের সিনিয়র স্টার, সে বাংলাদেশের ন্যাশনাল লেভেলের স্টার। আমাদের মনে করেন যে সে ফুটবল স্টার, সে বাংলাদেশ লেভেলের স্টার। আমাদের ক্রিকেটারই হচ্ছে তারা ইন্টারন্যাশনাল লেভেলের স্টার। সো ইন্টারন্যাশনাল ফলে তাদের স্টার ভ্যালু অনেক বেশি। সো বাংলাদেশে আগ পর্যন্ত বাংলাদেশের সবগুলো মাধ্যম ন্যাশনাল লেভেলের স্টারদের হ্যান্ডেল করেছে, ইন্টারন্যাশনাল লেভেলের স্টারদেরকে হ্যান্ডেল করেনি। এবং এই জিনিসটা সাকিব খুব ভালোভাবে বুঝতে পারলেন, তার ভ্যালুটা। সো সাকিব তার ভ্যালুটা এক্সারসাইজ করা শুরু করলেন। ভ্যালু এক্সারসাইজ করার ফলে প্রতিষ্ঠানগুলো ওই সময় যেভাবে ব্যালেন্স করা দরকার ছিল, তাকে মানে কীরকম যে এটা ঠিক, আপনি তাকে হয়তো মানে একদম শাসন করতে পারবেন না, কিন্তু তাকে অ্যাকাউন্টে নিয়ে এসে কোনো একটা ম্যানেজমেন্ট, একটা সমন্বয়ের ম্যানেজমেন্ট দাঁড় করানো দরকার ছিল। যখন একটা প্লেয়ার লার্জার দেন দ্য টিম হয়ে যায় এবং সে যখন একটা এক্সারসাইজ করা শুরু করে, তখন আসলে আর কিছু থাকে না। আসলে বোর্ডই যদি এরকম অসহায় হয়, অবশ্যই বোর্ড অসহায়। বাংলাদেশ দল যাচ্ছে, সেদিন হচ্ছে আপনার প্লেয়ার ফটোশুটে আপনার ক্যাপ্টেন নাই, আপনি কিছু করতে পারছেন না, ওইটাতে নাই, সেটাতে নাই, এই হচ্ছে আপনি কিছু করতে পারছেন না। এটা কিন্তু প্লেয়ার সাকিবের দোষ না। এর মধ্যে কিন্তু অনেক রকম ম্যানেজার, অনেক রকম জিনিস আমাদের দেখতে, আমরা সরাসরি প্লেয়ার সাকিবকে দায়ী করলে হবে না, কারণ সাকিব এত বড় হয়েছে, তার এত ডিমান্ড। সো অ্যাজ এ হিউম্যান বিইং, এবং প্লেয়ারদের লাইফ স্প্যান থাকে শর্ট, ফলে হি ইজ টেকিং দ্যাট অপরচুনিটিস। কিন্তু আবার আমি এই অপরচুনিটিগুলো তাকে লাগামহীনভাবে দিতে গেলে আমি আমার ম্যানেজমেন্ট চালাতে পারবো না। ফলে একটা ব্যালেন্স ফ্যাক্টর দরকার, এবং ওইখানে দরকার ছিল ধীরশক্তি, দূরদর্শী চিন্তা, যেভাবে আমরা স্টাডি করা উচিত। আসলে সেগুলো হচ্ছে কি, অনেকগুলো জায়গা আছে। ধরেন এটা নিশ্চয়ই বাংলাদেশের ইউনিক প্রবলেম না, ঠিক আছে? আপনি দেখেন যে লাইবেরিয়ান ন্যাশনাল টিম জর্জিয়াকে কীভাবে ম্যানেজ করলো। সে কি জর্জিয়া পৃথিবীর সেরা প্লেয়ার, লাইবেরিয়া নামে একটা দেশ থেকে। তারপর উনি লাইবেরিয়া তো প্রেসিডেন্ট নির্বাচন করেছেন, প্রেসিডেন্ট হয়েছেন, নির্বাচন করেছেন, রাজনীতি করেছেন, এত বড় যে উনি নিজের টাকা দিয়ে ন্যাশনাল টিম। কিন্তু সেইটা তাকে এমন বলা হয়েছিল যে তুমি এত বড় মানুষ যে আমরা ন্যাশনাল টিম তোমাকে পেয়ে ধন্য, কিন্তু তুমি আমাদের দায়িত্ব নাও, আমাদেরকে তোমার মতো করে তোলার চেষ্টা করো। এর কোনো মেসেজ অনেক রকম ডিসকাশন করেছে। এবং সেই জর্জিয়া কী করতেন, ফেডারেশনকে ধার দিতেন তার ন্যাশনাল টিম যেন বাছাই পর্বে গিয়ে খেলতে পারে। এবং হি ইউজ টু অ্যাক্ট লাইক এ সিম্পল প্লেয়ার। মেসি যখন আপনার ইয়ে থেকে আসছিলেন, এই কলকাতা থেকে বাংলাদেশে আসছিলেন, তখন বিজনেস ক্লাসে অল্প কয়েকটা সিট ছিল। সো খুব ন্যাচারালি এস ক্যাপ্টেন অ্যান্ড এস বিগেস্ট স্টার হি ওয়াজ গিভেন দ্য চান্স টু সিট ইন, হি ডিনাইজ ইট। রাদার হি সেড যে আমার টিমে অনেক মোটা প্লেয়ার আছে, মানে যারা হেলথ ভালো, তাদের এরকম এই স্পেশাল সিটটা দরকার। তো আমি বলছি এই জায়গায় কিন্তু তাকে নিয়ে যেতে হবে। এই জায়গাটুকু আমরা করিনি, আমরা সাকিবকে প্রতিপক্ষ বানিয়েছি। এবং আমরা আসলে এর পিছনে যে বললাম যে স্টাডি দিয়ে, ম্যানেজারিয়াল জায়গা দিয়ে, ওইটা আমরা করিনি। আমরা হয় তাকে শাস্তি দিয়েছি, হয় বিরোধ তৈরি করেছি, অথবা ইগনোর করেছি, যেটা কোনোটাই খুব ভালো না। এবং তার ফল আস্তে আস্তে সবগুলোই খেলাকে ক্ষতিগ্রস্ত করেছে। আমি একটু বর্তমান সিরিজের দিকে নজর দিতে চাই। এই সিরিজটা তো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত, এবং এখানে এরকম খুব শোচনীয়ভাবে হার, এইটা কি আমাদের ভবিষ্যৎ সামনে কি ধরনের প্রভাব ফেলতে পারে? আসলে দেখেন, এই টেস্টে যদিও ভরাডুবিটা একটু বেশি হয়েছে, বাট তারপরেও এটা কিন্তু অনুমিত ছিল যে আমরা টেস্ট ম্যাচে শ্রীলঙ্কার যে টিমটা এসছে, অভিজ্ঞতার দিক থেকে বলেন, সব ম্যাচ খেলার দিক থেকে বলেন, তাতে আমরা অনেক পিছিয়ে, একেবারেই অনেক পিছিয়ে। আমাদের দুটো প্লেয়ার যতগুলো টেস্ট খেলেছেন, আমরা সবগুলো প্লেয়ার মিলে অতগুলো টেস্ট খেলেননি। অ্যাঞ্জেলা ম্যাথিউস, দীনেশ চান্ডিমাল, এরা যতগুলো টেস্ট ম্যাচ খেলেছেন, আমাদের সাকিব তো সেকেন্ড টেস্টে জয়েন করেছে। প্রথম টেস্টে এদের দুজনের সমানই টেস্ট ম্যাচই আমাদের সমস্ত পুরো টিম মিলেও খেলেন নাই। তো অভিজ্ঞতার দিক থেকে আমরা অনেকখানি পিছিয়ে ছিলাম, এক নাম্বার। দুই নম্বর হচ্ছে আমাদের এই টেস্ট খেলাটা হয়েছে কিন্তু ঠিক বিপিএলের পরপরই এই সিরিজটা আরম্ভ হয়েছে। আপনি দেখেন, আমরা কিন্তু ঠিক আমি প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলাম ওয়ান ডে ফরম্যাটে কিন্তু আমরা বেশ কিছুদিন ধরেই কিন্তু আমরা দেশে বিদেশে ভালো ওয়ান ডে ফরম্যাটে কিন্তু আমরা ঠিকই সিরিজ কিন্তু আমরা জিতেছি 2-1। এবং 3 নম্বর ম্যাচটা তো আমরা খুবই এক্সাইটিং হয়েছে, রিশাদ হোসেন এরকম ট্যালেন্টেড প্লেয়ার কিন্তু আমাদের অতীতেও এসছে, আমাদের বেশ কিছু ম্যাচ জিতিয়েছে। কিন্তু মুশকিলটা হয়ে গেছে সেই প্লেয়ারগুলোকে আমরা কনসিস্টেন্ট পারফর্ম করার মতো যা করা দরকার, কে কোন ফরম্যাটে খেলবে, সেটা আমরা এখনও পর্যন্ত নিশ্চিত না। যে আমি যেমন
একটা প্লেয়ার মমিনুল হক, এই ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে যে না উনি শুধু টেস্ট ম্যাচে খেলবে। আর বাকি যারা আছে তাদের মধ্যে আমরা এখনো নিশ্চিত না কে টেস্ট খেলবে, কে লাল বলের ক্রিকেট খেলবে, কে সাদা বলের ক্রিকেট খেলবে। এটা হলো আরেকটা ব্যাপার। থার্ড ব্যাপারটা হচ্ছে এই লঙ্গার ভার্সন ক্রিকেট খেলার জন্য যে অবকাঠামো দরকার, অর্থাৎ ফার্স্ট ক্লাস ক্রিকেট, আমরা যেটা আমাদের ন্যাশনাল লিগ যেটাকে বলি, বাংলাদেশ ক্রিকেট লিগ, একটা বাংলাদেশ ন্যাশনাল লিগ, এই দুইটা লিগ আমাদের আছে লঙ্গার ভার্সনে। সেখানে আমাদের এই জাতীয় দলের প্লেয়ার যারা এখন আছেন তারা কতগুলো ম্যাচ খেলেছেন? তারা কিন্তু ম্যাচই খেলেন না বলতে গেলে। একটা সময় ছিল যে মুশফিক, সাকিব, তামিম, মাহমুদুল্লাহ এরা ন্যাশনাল টিমে কোনো মানে ন্যাশনাল লিগে কোনো ম্যাচই খেলতেন না। দুটো লিগ ছিল, তারা হয়তো তখন তিনও ফরম্যাটে যেহেতু তারা খেলতেন, ন্যাশনাল লিগ যখন শুরু হতো দেখা যেত তাদের বাইরে ন্যাশনাল টিমের সফর আছে, তারা ওই লোকাল ক্রিকেটগুলোতে অংশগ্রহণ করতে পারতেন না। এখন টেস্ট ম্যাচ ভালো খেলতে হলে কিন্তু লোকাল এই যে ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট 4 দিনের ম্যাচ, এইখানে কিন্তু আপনাকে ভালো পারফর্ম করে করে আসতে হবে। আরেকটা প্রশ্ন হচ্ছে, অতীতে আমরা দেখেছি, আমি কয়েকটা প্লেয়ারের নাম তো এখনই বলতে পারবো, ইমরুল কায়েস বলেন, টেস্ট ম্যাচ হচ্ছে অভিজ্ঞতার খেলা। আপনি দেখেন অ্যাঞ্জেলা ম্যাথিউস, দীনেশ চান্ডিমাল, কত এইজ হয়ে গেছে, স্টিল টেস্ট ম্যাচ কিন্তু তারা খেলছেন। কিন্তু আমরা অনেক আগেই নাইম ইসলাম, যার নাকি 10,000-এর বেশি রান আছে, যার নাকি ফার্স্ট ক্লাস ক্রিকেটে 33টা সেঞ্চুরি আছে, তাদের মতো প্লেয়ারকে আমরা কন্টিনিউ করি নাই। এই নাইম ইসলাম মাত্র 8টা টেস্ট ম্যাচ খেলেছেন। আমরা ইমরুল কায়েস, যার নাকি 313 রানের ওপেনিং পার্টনারশিপ আছে টেস্টে তামিম ইকবালের সাথে, রেকর্ড পাকিস্তানের এগেন্স্টে চিটাগাংয়ে, সেই ইমরুল কায়েসকে আমরা সরিয়ে দিয়েছি। আমরা নতুন নতুন প্লেয়ারদেরকে এদের জায়গায় সুযোগ দিয়েছি আমাদের ক্রেডিটটা দেখানোর জন্য যে ভালো প্লেয়ার আমরা বাইর করে নিয়ে আসতাম, এই প্লেয়ারগুলো আমরা ন্যাশনাল টিমে সাপ্লাই করেছি। আমাদের এই দূরদর্শিতাটা আমাদের ছিল না অনেক দিন থেকেই। এই টেস্ট ম্যাচ খেলার জন্য টেম্পারামেন্টের প্রয়োজন। ইয়াং ছেলে পেলে এসেই টেস্ট খেলতে পারবে না। হ্যাঁ, এই শান্তরাই একসময় হয়তো ভালো টেস্ট খেলবে, এই দীপু, শান্ত, এই জয়, জাকির হাসান, এরা হয়তো 4-5টা বছর পরে ভালো ক্রিকেট খেলবে। কিন্তু তারা তৈরি হওয়ার আগে আমরা পুরনো যারা আছে, যারা আরো অনেক বছর সার্ভিস দিতে পারতো, বাংলাদেশকে সার্ভিস দিতে পারতো, তাদেরকে আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি। তাদেরকে আমরা, যেমন মনে করেন নাইম ইসলাম, সে বাদ পড়ার আগে শেষ ম্যাচটা খেলেছে সে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, ইফ আই এম নট রং। তার আগের ম্যাচেই সে সেঞ্চুরি করেছিল ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট ম্যাচে। তারপরে সে ইঞ্জুরিতে পড়লো, ইঞ্জুরির থেকে সে যখন ব্যাক করলো সে বাদ, আর তাকে সুযোগই দেওয়া হলো না। অথচ সে তার আগের ম্যাচেই টেস্টে সেঞ্চুরি করেছে, এরপরে আর সুযোগই পেল না সে। শাহরিয়ার নাফিস সুযোগই পেল না। এরকম অভিজ্ঞতা সম্পন্ন যারা, তাদেরকে আমরা দীর্ঘদিন সার্ভিস দেওয়ার যে একটা ব্যাপার আছে, অভিজ্ঞরা টেস্ট ম্যাচ খেলে নতুনদেরকে সাথে নিয়ে আস্তে আস্তে তৈরি হবে নতুনরা, এই জায়গাটা একটা বড় ফারাক। এখানে আবারও সংগঠক এবং বোর্ডের এইখানে আবার দূরদর্শিতা, যারা বোর্ড সিলেকশন করেছেন, সিলেকশন প্যানেলের দূরদর্শিতার অভাব, বোর্ডের দূরদর্শিতার অভাব, কাদেরকে আমরা টেস্ট ম্যাচে কিভাবে আমরা শক্তিশালী হতে পারবো, এই জায়গাটা আপনি আজকে দেখেন পরিষ্কার। এই টেস্ট ম্যাচের কথা ব্যাটসম্যান আজকে একটা সেকেন্ড টপ অর্ডারের 6-7 জন ব্যাটসম্যান ফাইন স্টার্ট করেছেন, কেউ 36, একজন 38, একজন 50, একজন 20, অর্থাৎ 20-30 রান যখন আপনি করবেন তখন কিন্তু আপনি সেট। কিন্তু আপনার অভিজ্ঞতা এবং এই যে এই ফার্স্ট ক্লাস লিগ না খেলার জন্য আপনি কিন্তু ইনিংসগুলো বড় করতে পারলেন না। ধন্যবাদ। আমি আসবো আবার আমাদের আরেকটা বিরতির সময় হয়েছে, বিরতির পরে প্রিয় দর্শক আমাদের সঙ্গেই থাকুন। বিরতির সময় আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ তো জাতীয় দল নিয়ে অনেক আলোচনা হয়েছে, একই সঙ্গে ঢাকায় কিন্তু অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের নারী ক্রিকেট দলও খেলছে। আমাদের নারী ক্রিকেটের কি অবস্থা খন্দকার জামিল উদ্দিন? আসলে খেলছে বর্তমানে তো অস্ট্রেলিয়ার সঙ্গে। অস্ট্রেলিয়ার নারী দলের সঙ্গে খেলতে হলে যেই লেভেলের স্কিল আমাদের থাকা প্রয়োজন, তার থেকে আমরা অনেক পিছনে আছি। সুতরাং ফলাফলটা বাট পজিটিভ দিক হচ্ছে আমাদের মেয়েরা চেষ্টা করে অনেক মাঠের মধ্যে। আজকেও কিন্তু আমরা হেরেছি, কিন্তু আমাদের একটা মেয়ে কিন্তু হ্যাট্রিক করেছে, একটা বোলার, আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, হ্যাট্রিক করেছে। অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে হ্যাট্রিক করা এটা কিন্তু একটা বিশাল একটা ব্যাপার। আবার আপনি দেখেন এই নারী ক্রিকেটাররা
তারা যে চেষ্টা করে তার একটা নমুনা আপনাদেরকে দেখাই বলি, এই নারী ক্রিকেটাররাই বৈশ্বিক কোনো শিরোপা ক্রিকেটে ওরাই কিন্তু এনেছে। এশিয়া কাপে ভারতকে হারিয়ে তারা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে নারীরা আমাদের দেশের, যেটা কিন্তু আমাদের পুরুষ দল বৈশ্বিক কোনো শিরোপা এখন পর্যন্ত জিততে পারেনি। 3-4 বার আমরা এশিয়া কাপ ফাইনাল খেলেছি, কিন্তু শিরোপা কিন্তু ঘরে তুলতে পারি নাই। বাট এই মেয়েরা বিদেশের মাটি থেকে ভারতের মতো দলকে হারিয়ে তারা কিন্তু এশিয়া কাপ ট্রফি দেশের জন্য গৌরব বয়ে এনেছে। সুতরাং নারী দলের প্রতি আমার মনে হয় আরেকটু বেশি তৃণমূল থেকে বেশি, কারণ আমাদের খুব বেশি প্লেয়ার নাই, কোয়ালিটি হাতে গোনা 15-20টা প্লেয়ার হয়, 15টা-16টা হয়তো প্লেয়ার আছে, কিন্তু আমাদের এই সংখ্যাটাকে বাড়াতে হবে, কম্পিটিশন তৈরি করতে হবে, জাতীয় দলে ঢোকার যেটা কম্পিটিশন এইটা তৈরি করতে হবে, আরেকটু নেটওয়ার্ক বিস্তৃত করতে হবে। আমি কিন্তু নারী ক্রিকেট দলের ব্যাপারে অনেক বেশি আশাবাদী। এই মেয়েগুলো যারাই সুযোগ পায় তারা কিন্তু জান দিয়ে চেষ্টা করে। এই যে জান দিয়ে চেষ্টা করার যে ব্যাপারটা, এটা কিন্তু আমাদের নারী ক্রিকেটকে আমি মনে করি এই ব্যাপারটা যদি অব্যাহত থাকে, আমরা যদি নেটওয়ার্ক বিস্তৃত করতে পারি, তাদের সুযোগ সুবিধা বাড়িয়ে দিতে পারি, তারা কিন্তু ছেলেদের থেকে অনেক অনেক কম সুবিধা অল্প দিনের যাত্রায় তারা ভালো করছে, তারা ভালো করবে আমি আশাবাদী। জি, একই সঙ্গে ক্রিকেট ছাড়াও ফুটবলও কিন্তু মেয়েরা ভালো করছে। মোস্তফা মামুন, একদম শেষ করতে চাই, ক্রিকেট তো শুরু থেকে বলেছেন যে ক্রিকেট ফোকাসে নাই, অন্য কিছু ফোকাস। আমরা ক্রিকেটটাকে সামনে নিয়ে আসতে চাই এবং এই হতাশা যাতে দর্শকদের মধ্যে কম থাকে, আশাই যাতে বেশি থাকে, আনন্দ যাতে বেশি পায়, সেটার জন্য কি করা দরকার? প্রথম কথা হচ্ছে আমাদের মাঝে মধ্যে একটু হতাশ হইতে হবে। আমরা কখনো বেশি আশাবাদী হয়ে যাই, আমরা আউট অফ প্রপোর্শন ব্লো করি, যে সামান্য জয়কে বড় করে দেখাই, এই জন্য আমাদের হতাশাটাও বেশি লাগে। আমাদের কিছু কিছু ক্ষেত্রে রিয়েলিস্টিক হইতে হবে, মানে অবজেক্টিভলি দেখতে হবে। এটা আমরা কেউ দেখাই না, আমি মনে করি এটাও একটা সংকট। আমরা আসলে কালোকে কালো বলতে পারি না, হচ্ছে এটা বলে আসলে সমস্যার সমাধান হয় না। এখন দেখেন কয়েকটা বিষয় আমি শর্টে বলে ফেলি। আমরা যদি ক্রিকেটে অনেক বিস্তৃত বিষয় আলোচনা করেছি, শুধু যদি ক্রিকেটে আসি, আমার কিন্তু মনে হয় বাংলাদেশের টেস্টে খারাপ করতেই থাকবে, এখানে ভালো করার সুযোগ নাই এবং হয়তো দরকারও নাই। মানে আস্তে আস্তে টেস্ট ক্রিকেটটা, মানে যেহেতু টেস্ট ক্রিকেটে আমরা পারছি না এবং আস্তে আস্তে টি-20টা অনেক বড় হয়ে উঠছে, আপনি দেখবেন এখন আমাদের যারা প্লেয়ার আসছে তারা টি-20 ওয়ানডে যেহেতু আমরা সবসময় ভালো খেলি, ওয়ানডেতে আমাদের কালচার আছে, যদি আমি আই এম নট শিওর যে ওয়ানডে কতদিন থাকবে, টি-20টা প্রমিনেন্ট হচ্ছে। সো আমাদের নেক্সট জেনারেশনে আমাদের টি-20 মানসিকতা তৈরি হচ্ছে এবং দেখবেন টি-20তে এখন কিন্তু আমরা সেরকম ইনিংস খেলছি। সো এই টি-20 মানসিকতা আবার এটা আপনার ওয়ানডে তো অ্যাগ্রেসিভ যে এটি চোট বলের সঙ্গে ফাইট করা, সেটা কিন্তু তৈরি করছে। এখন সেইটাকে আমাদের আসলে টেস্টে নিয়ে আসতে হবে। কীভাবে নিয়ে আসতে হবে? এই যে অ্যাগ্রেসিভ জেনারেশন তৈরি হচ্ছে, এই অ্যাগ্রেসিভ জেনারেশনের মানসিকতা, যে মানসিকতা তাদেরকে শক্তি দেবে, যে কারোর সঙ্গে খেলতে পারো, যে কোনো সিচুয়েশনে ফেস করতে পারো। মনে করেন যে একজন ব্যাটসম্যান খুব হিট করে, ইট ডাজন্ট মিন সে টেস্টে পারবে না। এগুলো একটা ভুল ধারণা আছে। যেমন বীরেন্দ্র সেহবাগ, সে এই করতে সাধারণত পারতো না। ইন্ডিয়াতে 2টা ট্রিপল সেঞ্চুরি, 2টাই সেহবাগের কথা, যেটা গাভাস্করও পারে নাই, বিশ্বনাথও পারে নাই, তো বিষয়টা কিন্তু টেস্টটাও চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমরা টেস্টের ক্ষেত্রে 30 বছর আগের ধারণা, খালি এই করতে হবে, নট দ্যাট। এখন কিন্তু হচ্ছে আপনি 4 ইনিংস খেলবেন, 2 ইনিংসে যদি আপনি লিড করতে পারেন, আমরা কিন্তু ওই পুরোনো ধারণায় পড়ে আছি। ফলে আমাদের ব্যাটসম্যানদের, খেলোয়াড়দেরকে আমরা টেস্ট চলে যে ধারণা দিচ্ছি যে চাপে, সেইটাও হয়তো রং না। ফলে ওই যে বললাম, আমাদের ক্রিকেট চিন্তার ক্ষেত্রেও আমাদের একটা সংস্কার দরকার, এবং দরকার যে এখন ওই আগের মতো চিন্তা করে খেতাবি ঢং, এটা হবে না। এখন এইভাবে যে প্লেয়ার আসবে তাদের কীভাবে টেস্টে উপযোগী করা যায়, সেই ওয়েটা চিন্তা করতে হবে, এবং সেই ওয়ে আপনি খুঁজতে পাবেন আশেপাশে আছে। অস্ট্রেলিয়া কিন্তু টেস্ট ক্রিকেটটা চেঞ্জ করেছে, সাকসেসফুল হয়েছে, কিন্তু নট ইন ক্লাসিক্যাল মেথডিক্যাল ওয়ে, ইন এ ডিফারেন্ট ওয়ে। স্টিভো আগে কিন্তু টেস্টে দিনে 3 রান ধরা হতো স্ট্যান্ডার্ড। স্টিভো বললো যে আমরা 4 রান করবো। 4 রান করলে কী হবে? তখন আমরা অপোনেন্টকে আউট করার জন্য সময় বেশি পাবো, রেজাল্ট আসা শুরু করবে, এবং সেভাবে প্র্যাকটিস হলো। তা আমি বলছি এই যে ধারণাগুলো, এই ধারণাগুলো প্রতিনিয়ত পরিবর্তনশীল, তার সঙ্গে আমাদের চিন্তাটা যোগ করতে হবে। সো আমাদের এখন দেখতে হবে আমাদের যে নেক্সট জেনারেশন আসছে তারা চ্যালেঞ্জিং, তাদের কাছ থেকে কিন্তু আমরা এখনই মুশফিকের মতো ব্যাটসম্যান পাবো না এখন আর, কারণ ওইভাবে তৈরি হয়ে আসবে না। এখন কিন্তু আসবে রিশাদের মতো প্লেয়ার। ফলে রিশাদের মতো প্লেয়ার যখন বেশি বেশি আসবে, তখন আপনি টি-20তে ভালো করবেন। ভালো করলে কী হবে? আপনার কনফিডেন্স বাড়বে। এখন এদের এই সাকসেসটাকে আমরা কীভাবে, সাকসেস মানে এই মার্কার ব্যাটিং না, তার অ্যাটিচিউডটা যদি আমরা এখানে ট্রান্সফার করতে পারি বা তাদের, তাহলে টেস্টটা আমরা ভালো করা শুরু করবো। কিন্তু ক্রিকেট যেভাবে আসলে থেকে প্লেয়ারদেরও দোষ দিয়ে লাভ নাই, খেলা 3ভাবে খেলতে হয়, ওরা করবেটা কি বলেন? এটা বিরাট সংকট, সব দলই খেলছে। এটার জন্য এই যে চিন্তার পরিবর্তন, এই জন্য এই পুরো জিনিসটা ভাগ করতে হবে, অফ দিতে হবে। এবং সবচেয়ে বড় কথা কি জানেন? এই যে পঞ্চপাণ্ডব, আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানায়া তাদেরকে রেখে আমাদের নতুন চিন্তা করতে হবে। গত 3-4 বছর ক্রিকেটটা আগায় নেই, শুধু একে অ্যাকোমোডেট করো। বাদ পড়লে যে বাদ করে বাংলাদেশে সে হয়ে যায় ভালো প্লেয়ার, সে বিরাট প্লেয়ার, বুঝছেন? এখন কারণ হচ্ছে তার কোনো ব্যর্থতার রেকর্ড নাই, ফলে তাকে ফিরিয়ে নিয়ে আসো। এইসব মুভমেন্ট, এই অমুকের জায়গায় তমুক হইলে অমুক হইতো, অমুক ভাই অমুক দিয়েছে, একদম বাদ।
বাদ যদি না দেন তাহলে ভাই সাফার করবেন, আর বাদ দিলে আগাবেন। অনেক ধন্যবাদ মোস্তফা মামুন এবং খন্দকার জামিল উদ্দিন, আপনাদের দুজনকে। আমাদের আলোচনার সময় একেবারেই শেষ, আরও সময় থাকলে হয়তো আরও একটু বিস্তারিত আলোচনা করা শেষ দিকে সবসময় এটা মনে হয়। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ এই আলোচনার সঙ্গে ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আগামীকাল আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, শুভরাত্রি।